গতকালকে আমি একটা কেস নিয়ে আলোচনা করতেছিলাম, বুঝেই তো গেছেন কেসটা প্লাটিনার ছিল, যেহেতু প্লাটিনা পড়াচ্ছিলাম। তো কেসের গতকালকের কেস যারা মিস করেছেন তারা অনুগ্রহ করে ভিডিওটা দেখে নেবেন। তো যাক, গতকালকে যে কেসটা বললাম, আজকে আরেকটা কেস বলবো সেম একই প্যাটার্নের। গতকালকের কেসটা ছিল একটু কম এজের, আজকে একটু আরেক এজের। গতকালকের কেসটা ছিল একটা পুরুষ পার্সনের, আজকের কেসটা হচ্ছে একটা মহিলা পার্সনের। কেন একই ধরনের কেস বলতেছি? ভাবনা একই, টোন আলাদা, এটা বোঝানোর জন্য। তারপরে তো আমি অ্যানালাইসিস করবই। তো কেসটা হলো একটা মহিলার, তার খুব ভালো করে খেয়াল করেন, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় খেয়াল করেন। ওই কেসের মতনই একদম ওর বক্তব্যের মতন। ধরেন ওই কেসটা নোয়াখালীর ভাষায় বলছে আর এই কেসটা চাপায়ের ভাষায় বলতেছে, বক্তব্য একই, বিষয়টা এরকম, হ্যাঁ, এইভাবে ইয়ে করেন। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম কি অবস্থা? বেশ ইয়ে করা ছিল, মানে মোটামুটি মার্জিত ভাবে আসছিল, কিন্তু একটা ডিপ্রেসড ভাব ছিল। তো আমি জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম আপনার মানে এজ কত? তো মহিলা বলছে যে আমি তো সবাইকে 28 বলি, কিন্তু আমার রিয়েল এজ হচ্ছে 33। হ্যাঁ, 28 হচ্ছে আমার ইয়ে হচ্ছে 28, কিন্তু রিয়েলটা হচ্ছে 33। আমি বললাম যে এরকমটা কেন? তো বলছে যে 33, মানে আপনারা নিজেরাই চিন্তা করেন যে মেয়েরা তো একটু বয়স লুকায়, আই এম সরি, আপারা অন্যভাবে নিয়েন না, এটা একটা স্বভাব থাকে। কিন্তু তাই বলে 33 বছরের ইয়া 28 বলবে বা 25 বলবে, এটা একটু খারাপ দেখায় না? 2-1 বছর চুরি করাই যায়, আমার এমনি আমার নিজেরও সার্টিফিকেটে 2 বছর চুরি করা আছে, এরকম তো হতেই পারে। তো তিনি উত্তরটা দিচ্ছে যে মানে কম বয়স বললে, মানে সে ইংরেজিতে বলতেছিল যে আই ফিল ইয়াঙ্গার, আমি কম বয়সে বললে আমার একটু ইয়াঙ্গার ইয়াঙ্গার মনে হয়, আমি একটু কম বয়স্ক মনে হয়। তো যাক, তার সাথে কথা বলতেছিলাম, ঠিকানা ঠিকানা জিজ্ঞাসা করলাম, ইম্পর্টেন্ট ওগুলা না, আমি ওই কারণে ওগুলো বলতেছি না। এখন বলছে বাসায় আর কে কে আছে জিজ্ঞাসা করলাম, সরি, পুরো ঘেমে গেছি তো, কাশি হচ্ছে এই কারণে। তো বলছে যে আমার 10 বছর আগে বিয়ে হয়েছিল একজনের সাথে, আমি পরে আরেকজনের সাথে রিলেশন করে বিয়ে করেছি, এইটুকুই। তো আরো কথা হচ্ছিল, তো মানে মূলত হয়েছে কি যে এই মহিলাটা বাড়ির প্রেসারে 10 বছর আগে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়। কিন্তু যে ফ্যামিলিতে অ্যারেঞ্জ ম্যারেজ হয় টাকা পয়সাওয়ালা, কিন্তু মানে তার ওখানে ওই রকম মানে তাদের সাথে যাচ্ছে না, একটা থাকে না কালচারাল গ্যাপ, কালচারাল গ্যাপটা অনেক বড় ইয়েতে ছিল, কোনোভাবে ম্যানেজ সে মানে খাপ খাওয়ানো যাচ্ছিল না, সে বারবারই ছেড়ে দিবে করছিল, কিন্তু করতে পারেনি। তো মানে তারপরে এই বিয়ের পরপরেই তার মনে হয়েছে যে আমার লাইফটাই, মানে জীবনটাই আমার বরবাদ হয়ে গেল, মানে এইরকম অবস্থা ছিল তার বিয়ের ইয়েটা আর কি, যে আমার লাইফটাই খারাপ হয়ে গেছে। তো পরের দিকে সে একটা অফিসে জব করে, তার মাস্টার্স কমপ্লিট করার পরে, মানে বিয়ের পরেও সে পড়ালেখা করেছে, পড়ালেখা করে সে জব নিয়েছে, জব নিয়ে সেখানে তার এক কলিগ আছে, কলিগের সাথে একটা ভালো ইন্টিমেসি তৈরি হয়। মানে এটা স্বাভাবিক, হাজবেন্ডের সাথে যখন গ্যাপ হয়ে যায় তখন তৃতীয় পক্ষ কেউ যদি তাকে একটু সাহারা দেয়, একটু যদি সাপোর্ট দেয়, তাহলে দেখা যায় তার সাথে, যদি এটা বিপরীত লিঙ্গের কেউ হয় তাহলে তো কোনো কথাই নাই, সেখানে একটা রিলেশনশিপ তৈরি হবে, এটা হিউম্যান সাইকোলজি। তো তারা প্রথমে বন্ধুর মতো একটা সম্পর্ক তৈরি করে, তারপর ধীরে 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 ধীরে, যেটা বন্ধু দুইটা মানে অপোজিট সেক্সের ইয়েরা তার বন্ধু বেশি দিন থাকতে পারে না, ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায়। এরপরে সে হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে ওই পার্সনকে বিয়ে করে ফেলে, এটা ছিল মোটামুটি তার হিস্ট্রি। তো যাক, আমি তাকে বললাম যে আপনি আজকে কেন আমার কাছে আসলেন, আমাদের কাছে কেন আসলেন? তো রুগী বলছে যে আমার বাচ্চা নেওয়ার প্ল্যান করছি, তো 3 মাস আগেই আমার একটা বাচ্চা হয়। তো বাচ্চাটা ঠিক সরি 10 দিন আগে, মানে জন্মের 10 দিন পরে সে মারা যায়। তো এই কারণে বেসিক্যালি পেশেন্টের
অ্যাপিয়ারেন্সটা প্লাটিনার মতন ছিল না, মানে প্লাটিনায় যেরকম আমরা হটি চিনি, তার ইয়ার স্টাইল, তার কানের দুল, তার গলার মালা, আমি এগুলো বলবো পরের ক্লাসগুলোতে বলবো তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে, এক শ্রেণীর প্লাটিনা কেমন থাকে, ভিরেট্রাম প্লাটিনা আমি ডিফারেন্সিয়েট করব। তো সেরকম কিছুই ছিল না, সে ইমোশনালি অনেক উইক ছিল, অনেক ডাউন ছিল। এটা তো খুবই স্বাভাবিক যে তার একটা বাচ্চা হলো, বাচ্চা 10 দিন পার করার পরে মারা গেল, এই আপনার বুঝেই নেন যে এরকম মায়ের মেন্টালিটিটা কেমন হতে পারে। তো মহিলা বলছে যে বেবি মারা যাওয়ার আগে সে ভালোই ছিল, সুস্থ স্বাভাবিক ছিল, আমার সিজার হয়েছিল, সিজারের সময় একটু ঝামেলা হয়েছিল, কিন্তু পরে ট্রিটমেন্ট করায় ঠিক হয়ে যায়। 3 দিন পরে আমরা বাসায় ফিরে আসি, ওকে বাসায় নিয়ে আসি। বাসায় ফিরে আসার পরেও বাচ্চা বেশ ভালো ছিল, তবে শ্বাসকষ্টের একটু প্রবলেম ছিল। তো শিশু বিশেষজ্ঞ তাকে অ্যান্টিবায়োটিক দিয়েছিল, অ্যান্টিবায়োটিক টাইম মতো, মানে টাইম মেনটেন করে সবকিছু খাওয়ানো হলো, ওদের সবকিছু আন্ডার কন্ট্রোল। তো আমার এরপরে মনে হলো যে আমার ফিগারটা খারাপ হয়ে যাচ্ছে, আমার নিজের একটু যত্ন নেওয়ার দরকার, কারণ সিজারের পরে বডি বেশ দুর্বল মনে হয়। আমাকে নিজেকেও দেখে খুব খারাপ লাগতেছিল, আমি ফিজিক্যালি এবং মেন্টালি খুব উইক বোধ করতেছিলাম। তো আমি ভাবলাম যে একটু স্ট্রঙ্গার হয়ে একটু ফ্রেশ হওয়া দরকার, আমার বেবিকে একটু দেখতে হবে। তো আমি আমার বাচ্চাকে রেখে আমি একটু মানে ফেসিয়াল করতে পার্লারে যাই, একটু মাসাজ করে নিব আর একটু ফেসিয়াল করব। তো আমি এই জন্য ওই 10ম দিনে বাচ্চাকে রেখে চলে যাই। বাচ্চায় এই ফেসিয়াল করে বডি মাসাজ করে আমি যখন বাসায় ফিরলাম, ফেরার পরে দেখি যে আমার বেবির অবস্থা খুব খারাপ। দ্রুত অ্যাম্বুলেন্স কল করলাম, কল করে তাকে হাসপাতালে নিয়ে নেওয়ার পথে সে মারা গেল। দেখেন এই পেশেন্টের মানে মেন্টাল সিচুয়েশনটা চিন্তা করেন, সে কি ভাবলো 10 দিনের বাচ্চা, যে এটা খুবই স্বাভাবিক, সিজার হলে বাচ্চার মা যে মহিলা তারা উইক হবে, বিভিন্ন বিষয়ে অ্যান্টিবায়োটিক চলে, মেলা কিছু চলে। তো এই মহিলা ধরেন 7 দিন অ্যান্টিবায়োটিক চলেছে, ওগুলা খাইয়ে দেয়, তো আরো দুর্বল হয়েছে, হয়ে তার যখন খারাপ লাগছে, তার কাছে মনে হচ্ছে যে না, আমার তো এরকম থাকলে হবে না, আমার ফিটনেস আনতে হবে, ফিজিক্যালি স্ট্রং হতে হবে। তো নিজেকে কিছু হিল করানোর জন্য, নিজের কিছু ভালো করার তাকে করাতে হবে। তার বডির রিকোয়ারমেন্ট ছিল না, কিন্তু তার মনের রিকোয়ারমেন্ট ছিল যে আমাকে কিছু করতে হবে। সে তো ইচ্ছা করলে ধরেন যে এলোপাথি ডাক্তারের কাছে যে কিছু করতে পারতো, সে না করে সে চলে গেছে যে একটু বডি মাসাজ করে নিয়ে করি, ন্যাচারাল যে ট্রিটমেন্ট গুলো আছে সেগুলা নিই। আমাদের মহিলাদের মধ্যে তো আবার একটা ধারণা আছে যে ওই যে স্ট্রেস মার্ক যেগুলো থাকে আপনার বাচ্চা হওয়ার পরে, এটা ওই যে ক্রিম দিয়ে সব ইয়ে করে বিউটি পার্লার গুলাতে আছে না, ওই জিনিসগুলা উনি করতে চাচ্ছিলেন, যেগুলো একটু হেল হলে আমার ফিগার টিগার গুলা ঠিক হবে, এটা ছিল তার ইন্টেনশন। তো তার নিজের জন্য তার মস্তিষ্কের মধ্যে এই থিঙ্কিংটা ছিল, তার মাথায় আসছিল যে আমাকে আগে ঠিক হতে হবে, আমি ন্যাচারাল এই কিওর গুলা নিয়ে নিই। হ্যাঁ, আমার হরমোনাল যে চেঞ্জ গুলা হয়েছে সেগুলা যাতে ন্যাচারালি ঠিক হয়ে যায়, এই কারণে করি, এই কারণে সে গেছিল। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এটা এখন আপনার এই নিয়ে কি ভাবনা কাজ করে। তো পেশেন্ট বলছে যে আমার মধ্যে ভয় হয় যে সিজার করেছি, এখন যদি আর বাচ্চা না হয়, সিজারের পর এত দুর্বল লাগে এবং এত এত প্রবলেম হয়। আমি শুনেছি যে এরকম অবস্থায় বাচ্চা কনসেপ্ট হতে চায় না। এর আগেও আমার আগের হাজবেন্ড আগের ইয়েতে আমার 2বার মিসক্যারেজ হয়েছে, প্রথমটা 4র্থ মাসে, সরি, পরেরটা 17তম উইকে মিসক্যারেজ হয়ে যায়। আমি তাকে বললাম যে এই বাচ্চা যে আপনার হারালেন, হ্যাঁ, এইটা নিয়ে আপনার মনের উপরে বা শরীরের উপরে কি ধরনের ইম্প্যাক্ট ফেলেছে, কি প্রভাব ফেলেছে। তো পেশেন্ট বলছে যে একটা বিষয় আমার মনে হচ্ছে যে আমার বাচ্চাটা মারা গেল, এটা আমার পাপের কারণেই হয়েছে, এটা একটা মনে হয়। আর দ্বিতীয়ত আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আমার পাপের শাস্তি কেন তুমি আমার বাচ্চাকে দিচ্ছ, যে যাই বলুক,
আমি যা করেছি বা দিন শেষে তো এটা একটা পানিশমেন্টের মতনই, এটা তো একটা পানিশমেন্টই হলো। তো আমি বললাম যে আপনার কি মনে হয় যে আপনার কারণেই আপনার এই বাচ্চাগুলা, দুইটা বাচ্চা মিসক্যারেজ হলো বা এই বাচ্চা মারা গেল? তো রোগী বলছে আমি জানি না কেন হচ্ছে, তবে যা হচ্ছে এটা হওয়াটা ঠিক না। হ্যাঁ, যখন আমার শেষ বাচ্চাটা জন্মালো আমি ভাবলাম যে এরপরে আমি আর বাচ্চা নিব না। আমার মনে হচ্ছিল এরপরে যদি আমি বাচ্চা নিই তাহলে ওই বাচ্চাটা মারা যাবে। তো এই আমি এই একটা নিয়েই খুশি থাকতে চাই। আমাদের রিলেশন, আমার ফ্যামিলি যে বন্ডিং সেটাকে আমি ইউনাইটেড রাখতে চাই। এটাই ছিল। বললাম যে আচ্ছা এখন আপনার মধ্যে এমনি কি কি অ্যাংজাইটি কাজ করছে? বলছে আমার মধ্যে অনেক অ্যাংজাইটি আছে। আমার ভিতরে ভিতরে সব সময় ভয়ভীতি চলতে থাকে। আমি যদিও খুব চাপা স্বভাবের, কারণ আমি মনের মধ্যে যা আছে সেগুলোকে ওপেন করি না। হ্যাঁ, যেটা ভালো হবে সেটাই হবে, আর যেটা খারাপ হবে সেটা তো খারাপই হবে। এগুলো তো আমাকে মেনে নিতে হবে, আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমার সন্তান মারা গেছে এবং আমার সামনের দিনগুলো, আমার সামনে অগ্রসর হতে হবে, আমাকে সুখী থাকতে হবে, নতুন ভাবে আমাকে প্রেগনেন্ট হতে হবে। আমি খুব অল্প অল্প চাই, অল্প শান্তি চাই। আমি পুরোপুরি ভেঙে পড়তে চাই না। আমি এই জীবন নিয়ে এত এত ভয় থাকতে চাই না। আমি ভয় থেকে মুক্ত হতে চাই। মানে কিসের ভয়, কি ধরনের ভয়? তো সে বলছে যে আমার মনে হচ্ছে সবকিছু মনে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে। হ্যাঁ, অন্যের সাথেও হচ্ছে, বিশেষ করে আমার হাজবেন্ডের সাথে। যেমন ধরুন যে আমি আমার সন্তানকে হসপিটালে যখন নিয়ে যাচ্ছিলাম তখন আমার ভয় হচ্ছিল যে আমি মনে হয় মারা যাব, আমার লাইফটাই মনে হয় শেষ, বা আমার হাজবেন্ড মারা যাবে। হ্যাঁ, আমি কখনো সুখী হতে পারবো না। ভয়টা যেন ওই তখন থেকে আমার মনের মধ্যে জেঁকে বসেছে। এরপরে ধীরে ধীরে ভয়টা আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে। তো বেসিক্যালি রুগী মানে আসলেই খুব ভয়ের মধ্যে ছিল। মানে সে এত ভয়ে ছিল, মানে সে যখন একটা জায়গায় বসতো, ধরেন যে একটা বিছানায় বসলো বা সোফায় বসলো, সে ওখানে বসে থাকতো, নড়াচড়া করতো না। তার মনে মনে হতো যে আমি নড়াচড়া করে সামনের দিকে আগালাম তখন কিছু একটা খারাপ হয়ে যেত। এবং একটা পর্যায়ে তার ভয়টা এরকম ছিল যে হাজবেন্ডকে সে বাইরে যেতে দিবে না, অফিসে যেতে দিবে না। তার মধ্যে কাজ করতো যে আমার হাজবেন্ড যদি বাইরে যায় তাহলে সে মারা যাবে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে মা আসছে বাড়ি থেকে, মাকেও আর যেতে দিবে না, যে মা বাইরে গেলে সে মারা যাবে। এরকম একটা ভাবনা, মানে তার লাইফে যারা যারা আসবে সবাই মারা যাবে, এরকম একটা ভাবনা তার মধ্যে আছে। তো রুগী বলছে যে আমি আমার পার্টনারকে 24 ঘন্টা আমার সামনে, চোখের সামনে দেখতে চাই, আমার হাজবেন্ডকে 24 ঘন্টা আমার সামনে দেখতে চাই। আমার হাজবেন্ডকে একা ছাড়তে আমি খুবই ভয় পাই। এজন্য আমি আমার কাছে, আপনার কাছে আসছি। আমি যখন আসছি, আমি আসছি মানে আমি ভাবি না যে আমি মারা যাব, কিন্তু আমার কেন জানি মনে হয় আমার যার আশেপাশে যারা আছে তারা মারা যাবে, এবং এটাতে আমি একদম ভেঙে পড়বো। তো আমি বললাম যে এই ভয়ের জন্যই তাহলে কি আপনি আমার কাছে এসেছেন, নাকি আর অন্য কিছু আছে? বলছে না ডাক্তার সাহেব, আমি আমার জীবনকে উপভোগ, আমি এরকম লাইফটা চাই না, আমি আমার জীবনকে উপভোগ করতে চাই। আমার কাছে যারা আছে সবাই খালি মানে আমাকে দেখতে যারা আসে সবাই আমাকে খালি উপদেশ দেয়, তুমি এটা করো না, তুমি এভাবে চিন্তা করো না, এভাবে থেকো না, তোমার লাইফটা চেঞ্জ করে নাও। তো নানানজন নানান কথা বলে, আমি শুধু এরকম করে তাদের দিকে হা করে তাকায় থাকি। তারা বলেই যাচ্ছে বলে যাচ্ছে, আমি যেন কিছুই বুঝতে পারছি না, কিছুই শুনতে পাচ্ছি না। আমি হ্যাঁ বলবো না না বলবো সেটাই আমি বুঝতে পারি না। তো আমার সন্তান মারা যাওয়ার পরে আমি কয়েকদিন কথা বলতে পারিনি। আমার তেমন কিছু মনেও থাকতো না। আমার কাছে সবকিছু একটা মনে হচ্ছে আমি একটা স্বপ্নের ঘোরের মধ্যে আছি, একটা ড্রিমি ওয়ার্ল্ড এর মধ্যে আছি। আমি যেন কোনো কিছুই ফিল করতে পারছি না। কোনো প্রকার দুঃখের অনুভূতিই যেন আমার মধ্যে কাজ করছে না। এমনকি রাগ, ক্ষুধা, তৃষ্ণা, কিছুই, পিপাসা, আমার কিছুই অনুভূতি হচ্ছিল না। আমার মনে হচ্ছিল যেন সবকিছু শেষ হয়ে গেছে। যখন অন্য মানুষরা আমার কাছে আসতো, এসে আমাকে সান্ত্বনা দিতে, যে তারা কাঁদতো, আমি ভাবতেই পারতাম না যে এরা কাঁদছে কেন? আমার মাথার মধ্যে এই বিষয়টা কাজ করতো না। তো ১ম এ আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা রিলেশন ব্রেক করেছি। আমার এক্স হাসব্যান্ডকে আমি যেদিন ডিভোর্স দিই তার আগের দিন তাকে বলেছি যে আমি তোমার কাছ থেকে ডিভোর্স নেব, তুমি পেপারে সাইন করে দাও। এবং কেন ডিভোর্স নেব এর কারণও তাকে আমি বলিনি। তার কোনো কথা বলার ইয়ে ছিল না, তাকে বলেছি, সে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন এটা আমার কাছে মনে হয় যে আমার মনে হয় এইভাবে ডিভোর্স দেওয়াটা উচিত হয়নি। হ্যাঁ,
আমি অনেস্টলি যদি বলি, ডিভোর্স দেওয়াটা জরুরি ছিল, কারণ আমরা দুইজন দুই মেয়ের উঠছিলাম। আমি ডিভোর্স দিয়ে ভুল করেছি এটা আমি কখনো ভাবি না। আমি যে ডিসিশনটা নিয়েছিলাম সেটা ঠিক ছিল, কিন্তু যেভাবে আমি ডিভোর্সটা দিয়েছি, তাকে একদম আগের দিন বলে পরের দিন ডিভোর্স না, এটা আমার মোটেও উচিত হয়নি। হ্যাঁ, তারপরেও আমার মনে এটা বারবার হয়, আমি এটা নিয়ে অনেক ডিপ্রেশনের মধ্যে পড়েছি। তো এজন্য কিন্তু আমি আবার কোনো অ্যান্টি ডিপ্রেশন ওষুধ খাইনি। আমার ফ্যামিলিতে অনেক ডাক্তার আত্মীয় আছে, তারা বলেছিল যে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ খেতে, তারপরও আমি খাইনি। আমি কেন খাননি, এগুলো কোশ্চেন আপনারা করবেন, এবার ছোট্ট করে প্রশ্ন ছাড়েন, কেন খান না, কেন কেন কেন, হোয়াই 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 এর অ্যান্সারটা খুঁজতে যাবেন। মহিলা বলছে যে এলোপ্যাথি খাওয়া, মেডিসিন খাওয়া আর আমি পক্ষপাতী না। আমি খেয়াল করে দেখেছি, আমার যখন একটু মাথা ব্যথা হয়, আমি জাস্ট একটু হাতে পানি নিলাম, নিয়ে মাথাটা একটু এরকম এরকম করে একটু চটকায় নিলাম, একটু ভিজায় নিলাম, নিয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম, ঠান্ডা পানি খেয়ে নিলাম, দিয়ে একটু রিল্যাক্স হলাম, বাস দেখি দ্রুত আমার মাথা ব্যথা চলে যায়, জাস্ট একটু করে আমার মাথা ব্যথা চলে চলে যায়। কোনো অসুখে আমি আগে ওষুধ না খেয়ে বোঝার চেষ্টা করি কেন এই অসুখটা হলো, তারপর কিছু কাজ করি, যেমন পানি খাই, একটু দেখা যাচ্ছে গরম সেঁক দিচ্ছি, একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করছি, একটু দেখা যাচ্ছে যে বাইরে বাতাসে গেলাম, মুক্ত হাওয়ায় গেলাম। হ্যাঁ, বেশিরভাগ সময় এগুলো কাজ করে। আমি আসলে মনে করতে পারছি না লাস্ট আমি কখন একটা পেন কিলার বা প্যারাসিটামল খেয়েছি। যদিও সিজারের সময় আমাকে অনেকগুলো পেন কিলার খেতে হয়েছে, অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে, সেটা আমি খেয়েছি, কিন্তু আমি ওষুধ খাই না, আমি এমনিতে ওষুধ খাই না, জাস্ট বিভিন্ন ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করি। দেখা যাচ্ছে যে গরম দুধ খেলাম, গরম দুধের মধ্যে একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে খেলাম, কাশি হলো, কাশি হলে মধুর মধ্যে একটু তুলসী রস দিয়ে, তুলসী পাতা দিয়ে একটু খেয়ে ফেললাম, এইভাবে আমি চালাই। তো তাকে জিজ্ঞাসা করলাম যে এই এত পদ্ধতি, এই পদ্ধতিগুলো কোত্থেকে শিখছেন, আর আপনি কেন এই মেডিসিন খাওয়া অ্যাভয়েড করেন, ওষুধ খাওয়া কেন অ্যাভয়েড করেন? তো সে বলছে যে আমি ঠিক শিওর না আমি কোথা থেকে শিখেছি, তবে এটা হতে পারে আমি ছোটবেলা থেকে আমার পরিবারের লোকজনদের এরকম দেখেছি। আমার দাদি, আমার দাদির মানে শরীর যদি কখনো খারাপ, বয়স্ক ব্যক্তি ছিলেন, ওনার শরীর যদি কখনো কন্ডিশন খারাপ হয়, তখন তিনি এরকম বিভিন্ন ঘরোয়া জড়িবুটি তিনি খেতেন এবং আমাদের হলেও তিনি খাওয়াতেন। এছাড়া আমি পরবর্তীতে, আমি যেহেতু পড়ালেখা করতাম, আমার রান্না করতে ভালো লাগে, আমি বিভিন্ন ধরনের মশলার বিভিন্ন প্রপার্টিস গুলা নিয়ে স্টাডি করেছি, করে বিভিন্ন জিনিস জানি, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমি খাই, একটু গ্যাস হলো আমি একটু জাউন খাই, এইরকম আর কি আমি করি। তো একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, প্লাটিনার ক্ষেত্রে এই রোগীর মধ্যে কিন্তু ফিজিক্যাল কোনো প্লাটিনার প্রেজেন্টেশন ছিল না, বিহেভিয়ারাল মেট্রিমেটিকা এটাকে আপনি প্লাটিনার দিকে আনতেই পারবেন না। তো প্লাটিনার চিনতে গেলে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, আপনাদের এটা মনে রাখতে হবে, লিখে রাখলেও হবে, মনে রাখতে হবে যে প্লাটিনা ব্যক্তিরা তাদের বিভিন্ন সময়, বিভিন্ন সমস্যার সময়, বিভিন্ন অসুখের সময়, বিভিন্ন কষ্টের সময় তারা ঘরোয়া সমাধান খোঁজে, ঘরোয়া সমাধান খোঁজে, এবং সেগুলো তারা শেখে তাদের বুজুর্গ যে ব্যক্তিরা আছে, যেমন বাবা মা, দাদি নানি, তাদের কাছ থেকে শেখে। যখনই কোনো পেশেন্ট এসে আপনার সামনে বলবে যেটা আমার দাদি বা নানির রেসিপি ছিল, আপনি অন্যদিকে তাকাবেনই না, প্লাটিনার দিকে তাকাবেন। দাদি নানির রেসিপি যারা ফলো করে তাদের ম্যাক্সিমামই প্লাটিনা হয়, এটা ভালো করে মাথার মধ্যে গেঁথে নেন। আপনার কিচ্ছু দেখতে হবে না, আমরা ওই যে ডেলিউশন হেলথ কলিং ফর যেটা বলি, যে আগে এটা খেলাম, পরে যে এলোপ্যাথি ফার্মেসিতে যে প্যারাসিটামল খেলাম, তারপরে এটা খেলাম, তারপর ওটা খেলাম, দিয়ে হলো না, আপনার কাছে এরকম আছে কিনা এইটুক ইয়ে দিয়ে ভাবনা দিয়ে আমরা কিন্তু দিয়ে দিই, ঠিক আছে সেটা দেন, কিন্তু আমি আপনাদেরকে ওই জায়গায় রাখতে চাই না, আমি আপনাদেরকে আরো গভীরভাবে প্লাটিনার মধ্যে ঢুকাতে চাই। তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। তাহলে কি বললাম, দাদি নানির রেসিপি যারা ফলো করে তারা সাধারণত প্লাটিনাই হয়। তো রুগী বলছে যে আমি অন্যদের কাছ থেকে হেল্প নিই, কিন্তু প্রথমে আমি মানা করি যে না না না, লাগবে না লাগবে না। এখন কেউ যদি জোর জোর জবরদস্তি করে তাহলে বলে আচ্ছা ঠিক আছে, দাও খেয়ে দেখি, দাও দেখি, বা আচ্ছা ট্রাই করে দেখতেছি, এটা বলে।
তো এটা ছিল কেস টেকিং। যেহেতু প্লাটিনার পেশেন্ট, আপনারা তো বুঝে গেছেন প্লাটিনা দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছিল সেটা বলি। তার আগে ফলো আপটা একটু বলি। আগের দিনের ফলো আপ আমি বলেছি, ফলো আপের মধ্যেও প্লাটিনা কিন্তু ওই স্টেট গুলা যেতে চায় না, ফলো আপ গুলা থাকে। তারপরে কখন দিতে হয়, পরের পটেন্সি কখন দিবেন, সেগুলা নিয়েও আমি আলোচনা করব। তো রুগী বলছে যে, কি বললো, যে মেডিসিন খাওয়ার পরে আমি মানে তাকে যখন মেডিসিন দেওয়া হলো, প্লাটিনা সম্ভবত 200 দেওয়া হলো, ঠিক আছে, 200 দেওয়া হলো। তো রুগী বলছে যে ওষুধ খাওয়ার পরে আমি শারীরিক এবং মানসিক দিক দিয়ে অনেক স্ট্রঙ্গার মনে করছি। রুগীরা কিন্তু এই কথা বলে। আগে যেরকম স্যাড স্যাড ভাব থাকতো সেরকম নাই। গতদিনের পেশেন্ট কি হয়েছিল, গতদিনের পেশেন্ট কি বলেছিল, গতদিনের পেশেন্টের কিন্তু হাঁচি কাশি ছিল, তাই না, কিন্তু বলেছিল সে অনেক ভালো মেন্টালি বোধ করছে। তো আপনার ওয়েল প্রেসক্রিপশন যদি হয়, ভালো প্রেসক্রিপশন যদি আপনি করতে পারেন, রুগী বলবে যে ফিজিক্যাল প্রবলেম আছে কিন্তু মানসিক দিক দিয়ে অনেক ভালো আছি। তো এই রুগী বলছে আমার যে স্যাড স্যাড ভাব ছিল সেটা নাই, সবসময় যে ডিপ্রেশনের মধ্যে থাকতাম সেগুলা কাটে উঠেছি, এছাড়া প্রতিদিনই গ্র্যাজুয়ালি আমার ভালো লাগা শুরু হয়ে গেছে। 7 দিন পরে আমি ফিজিক্যালি অনেক বেটার বোধ করছিলাম, আমার মনে হচ্ছে যে আই এম হেলদি এগেন। আমার অনুভব হওয়া শুরু হলো যে আমার, দেখেন কত বড় একটা ভালো কথা বলছে রুগী, ইম্পর্টেন্ট কথা বলতেছে, এগুলো আমরা গুরুত্ব দিই না। রুগী বলছে যে আমার মনে হলো যে আমার বডি থেকে খারাপ কিছু একটা বেরিয়ে গেল, আমার বডি কেমন যেন ক্লিন ক্লিন মনে হচ্ছে। তো বডি, মানে এটা মাথায় রাখবেন, বডি যখন আপনার এরকম ক্লিন ক্লিন মনে হবে, মানে বডি যখন হেলদি ফিল হবে, তখন রুগীর মধ্যে যে জিনিসটা হয়, যেটা আমাদের ক্লাসিক্যাল ডাক্তাররা জিজ্ঞাসা করে, 3টা প্রশ্ন জিজ্ঞাসা করে। একটা হলো আপনার ঘুম কেমন হচ্ছে, আপনার খাওয়া দাওয়ার রুচি কেমন হচ্ছে, আপনার টয়লেট কেমন হচ্ছে। অনেক সিনিয়র ক্লাসিক্যাল ডাক্তাররা কিন্তু এটা জিজ্ঞাসা করে, কিন্তু কেন করে তারা ওই ব্যাখ্যাটা দিতে হয়তো তাদের মতন আমি জিজ্ঞাসা করিনি, তারা হয়তো দিতে পারেন, কিন্তু আমি ব্যাখ্যাটা দিচ্ছি। সেটা হলো, এগুলা জিজ্ঞাসা করলে বোঝা যায় যে তার বডি হেলদি স্টেটে চলে আসছে কিনা, তার মানে তার ফিলিংস বলেন, মেন্টালি এন্ড ফিজিক্যালি হেলদি স্টেটে আসছে কিনা। বডি যদি হেলদি থাকে তখন দেখবেন যে অটোমেটিক ক্ষুধা তৈরি হয়ে যাবে, নিজে থেকে খেতে মানে খাওয়ার রুচি চলে আসবে, খাবার ইচ্ছা তৈরি হবে। এই পেশেন্ট বলেছিল কিন্তু যে ডাক্তার সাহেব আমার খাওয়াই রুচি হয় না, খেতে ভালো লাগে না। বললাম না যে তৃষ্ণা থাকে না, বাচ্চা মারা যাওয়ার পরে যে পিপাসা ক্ষুধা কিছুই ছিল না, মানে তার বাসায় ভালো ভালো খাবার রান্না করা হতো, খাওয়ার ইচ্ছা হতো না। হ্যাঁ, তো আমি গতদিনের আলোচনায় কি বলেছিলাম, যে কখন ইচ্ছা হয় না, যখন বডিতে কোনো অবস্ট্রাকশন হচ্ছে, কোনো ব্লকেজ আসছে, তখন হচ্ছে না। হ্যাঁ, সেটা লিভার, লিভারের ক্ষেত্রেই বেশিরভাগ হয়। এগুলা তো টেস্ট টেস্ট করলেই পাওয়া যায়, তো আমরা টেস্টের দিকে গেলাম না। তো যাক, ওষুধ খাওয়ার পরে রুগী বলছে যে ডাক্তার সাহেব জানেন, আমার মানে মনে পড়ে না লাস্ট আমি কবে চিপস খেয়েছিলাম, কিন্তু গত রাত্রে আমার চিপস খেতে এত ইচ্ছা হচ্ছিল, রাত 10টার সময় আমি চিপস কিনে নিয়ে এসে খেলাম। চিন্তা করেন, খাওয়ার, যদিও চিপস খাওয়াটা কখনোই আমরা অ্যালাউ করি না, আপনারাও অ্যালাউ করবেন না, রুগীকে বলবেন যে প্যাকেটজাত প্রসেস ফুড খাওয়া যাবে না, ইনসিস্ট করেন রুগীকে। আপনি নিষেধ করলে তো রুগী আপনার কথা শুনবে না, আপনি বলেন যে এগুলা কিন্তু খাবেন না, কারণ এগুলো আসলেই খারাপ। তো মানসিক ভাবে রুগী বলছে যে মানসিক ভাবে আমি আবার ভালো বোধ করা শুরু করলাম, আমার কনফিডেন্সটা অনেক স্ট্রং হয়ে গেছে, আমি এখন বেশিরভাগ সময় আর স্যাডে থাকি না, হ্যাপি বোধ করি, কোনো প্রকার অনুশোচনাও কাজ করে না, আমার পানির পিপাসাও অনেক বেড়েছে, আমি অনেক পানি খাই। আর ডাক্তার সাহেব আমার এখন কফি খেতেও খুব ইচ্ছা হয়, আমি কফিও খাই। দেখেছেন, রুগী কিন্তু নিজে নিজেই তার খাবারের কথা বলতেছে। তো আপনাদেরকে নিজে নিজে যদি রুগীরা খাবারের কথা না বলে, এবং আপনি যদি ফলো আপে এই প্রশ্নগুলো, 3টা প্রশ্ন যদি আপনি করেন, ঘুম কেমন হচ্ছে, খাবার কেমন হচ্ছে, তো রুগীর মধ্যে খাওয়ার চেষ্টা। এবার দেখেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, এগুলা কিন্তু রুগীরা প্রথম প্রেসক্রিপশনেই বলে ফেলে, এই রুগী সেকেন্ড প্রেসক্রিপশনে বলতেছে। রুগী বলতেছে কি, ডাক্তার সাহেব আমি মোটামুটি সব ঠিকঠাক, কিন্তু আমার আরেকটু ইয়ে ছিল, আমি কি মাল্টিভিটামিন বা ওই যে ফুড সাপ্লিমেন্ট খেতে পারি? ভালো করে শুনেন, আমি কি মাল্টিভিটামিন বা ফুড সাপ্লিমেন্ট কি খেতে পারি? এটা মনে রাখবেন, প্লাটিনা রুগীরা কিন্তু এই কথা বলে। রুগী এসে বলে, রুগীরা আমাদের কাছে এসে বলে ডাক্তার সাহেব আমি কি ভিটামিন খাবো? আপনার যদি ভিটামিন থাকে তো দেন। ডাক্তার সাহেব আপনাদের কি কোনো টনিক ফনিক আছে, টনিক আছে?
বা আমি কি কোনো ভিটামিন কিনে নিয়ে খাবো, ওই যে অ্যালোপ্যাথি মাল্টিভিটামিন বা এরকম, বা ক্যালসিয়াম বড়ি কি আমি খেতে পারি, এই কথাগুলো রুগী বলে। তো এইরকম কথা যখন আপনার ওষুধ দেওয়ার পরে রুগী যখন এরকম কথা বলবে, তখন আপনি ধরেই নেবেন যে আপনার সামনে, আপনি যে এতক্ষণ যদি অন্য মেডিসিন দিয়ে থাকেন, তখন চিন্তা করবেন যে আরেকবার একটু কথা বলি, বলে প্লাটিনার দিকে যাবেন। এইরকম কথা প্লাটিনার পেশেন্টরা বলে। আপনার ওষুধ ডাক্তার সাহেব একটু একটা টনিক দিয়ে দেন না, একটা একটা ফাইল দিয়ে দেন, একটা ইয়ে দেন। এটাকে আবার ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট মনে করে নেন না, তাহলে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্টের ভাবনাই বুঝতে পারলেন না। ঠিক আছে? তো প্লাটিনার পেশেন্টরা আপনার সামনে এরকম বলে। তো রুগী আরো বলছে যে আমার মনে হয় যে আমার যে পরিবর্তন হয়েছে তা অন্যরাও দেখতে পাচ্ছে, অন্যরা দেখে বলতেছে যে আমার কথাবার্তা ডিফারেন্ট হয়ে গেছে, আমার লুকিং নাকি একটু ইয়াঙ্গার ইয়াঙ্গার হয়েছে। হ্যাঁ, এখন আমি আমার আমার সবকিছুতে খুব পজিটিভ বোধ করি, কিন্তু এখনো আমি আমার বাচ্চাটাকে খুব মিস করি। আমি অনেক ভালো আছি, আমি অনেক পজিটিভ। এখন আমি চাই যে আমার আরেকটা বেবি হোক, ডাক্তার সাহেব একটা কিছু করেন। তো এবারও তাকে প্লাসিবো দেওয়া হলো, কারণ সে পজিটিভলি তার মেন্টাল স্টেট ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, এরকম স্টেটের মধ্যে সে পজিটিভ আছে। কিন্তু আমি পরে পটেন্সি কখন দিব, যখন রুগী এসে বলবে যে না ডাক্তার সাহেব একটা জায়গায় আমি থেমে গেছি, বা তার মধ্যে আগে আপনি প্রেসক্রিপশন দেওয়ার যে স্টেট গুলো পেলেন ওইরকম যদি কিছু পান, তখন আপনি পরের পটেন্সিতে যাবেন। ঠিক আছে, এটা ছিল মোটামুটি ওই কেসের ফলো আপ। তো আমরা এই কেসগুলাতে আমি যে ট্রেডিশনাল অ্যানালাইসিস গুলো করি রুব্রিক্স টুব্রিক্স দিয়ে, সেটা ইয়ে করছি না। এই দুই কেসের মধ্যে কি কি রুব্রিক্স আসতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। ঠিক আছে, তো দেখেন, আমরা আমার রেপার্টারি চালু করা নাই, তাহলে একটু দেখাতে সুবিধা হতো। সেটা হলো যে আমরা প্ল্যাটিনার প্রথম কথাই বলেছি এরা হটি, তাই না? এদের মধ্যে অ্যারোগেন্স, অ্যারোগেন্স, অ্যারোগেন্স বানান কি? এ ডবল আর ও জি এ এন সি, অ্যারোগেন্স। অ্যারোগেন্স পেশেন্ট হলো প্লাটিনা, একদম আপনারা দেখবেন রেপার্টরিতে একদম ফার্স্ট গ্রেডে আছে। এবার মজার ব্যাপার হচ্ছে অ্যারোগেন্স রুব্রিক্সটা আমাদের কমপ্লিট রেপার্টরিতে বলেন বা সিনথেসিস রেপার্টরিতে বলেন, সেটা কিন্তু হটের সাথে ক্রস রেফারেন্স করা আছে। মানে আপনি অ্যারোগেন্স গেলে সেটা রেফার্ট করে দিচ্ছে হটির মধ্যে। কিন্তু দুটা দুই জিনিস, ভাবনা কাছাকাছি, কিন্তু দুইটা কিন্তু খুবই একটা পার্থক্য আছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদের এই নতুন মেডিসিন মানে নতুন রেপার্টারি গুলো আমাদেরকে একটু ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু আমরা যেহেতু শিক্ষা অনুরাগী, আমরা এই বিষয়গুলো নিয়ে সবসময় জানতে চেষ্টা করব। প্লাটিনা পেশেন্ট আমরা কি বলেছিলাম, যে ডেলুশন টল, তাই না? অন্যদের, সে নিজেকে টল মনে করে, অন্যদেরকে মানে সে অন্য যা দেখছে, অন্য জিনিস হোক বা পার্সন হোক, সবাইকে সে নিচু দেখে। আমি বলেছিলাম জিরাফের মতো, তাই না? জিরাফের মতন দৃষ্টি, জিরাফ যেরকম উপর থেকে দেখে সবাইকে নিচু নিচু, সেরকম। তো এই পেশেন্ট, এই দুই পেশেন্ট বা পরের যে পেশেন্টের কথা বললাম এরকম, বা প্লাটিনা যারা থাকে, এই পেশেন্ট গুলার মধ্যে কমতি কি থাকে, কমটা কি থাকে? প্লাটিনা তো আমি বলছি দামি জিনিস, তাই না? আমরা পড়লামও প্রথম দিন, জানলামও, হিস্ট্রিও জানলাম, রয়্যাল সোসাইটি ব্যবহার করে এরকম একটা জিনিস, গোল্ড শ্রেণীর একটা জিনিস, গোল্ড যে গ্রুপে আছে সেই গ্রুপের জিনিস, কিন্তু গোল্ডের থেকেও দামি। হ্যাঁ, তো তাদের কমতিটা কি থাকে দেখেন, সব ব্যক্তি কিন্তু জন্মগত প্লাটিনা হয় না। যখন একজন প্লাটিনা তৈরি হয়, একটা পার্সন অসুস্থ হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে প্লাটিনা তৈরি হলো। হ্যাঁ, এরকম যখন তৈরি হচ্ছে একজন প্লাটিনা পেশেন্ট, তখন আপনার সামনে আসবে, ডাক্তারের সামনে আসবে, এসে বলবে যে ডাক্তার সাহেব, যখন থেকে আমি অসুস্থ হয়েছি, খুব ভালো করে মাথায় রাখেন কি বলছে, ডাক্তার সাহেব, ভালো করে বুঝেন, আমি মানে খুব স্লোলি বলছি, আপনারা যাতে এটা মানে মাথার মধ্যে রাখতে পারেন। রুগী বলছে যে সরি, ডাক্তার সাহেব, যখন থেকে আমি অসুস্থ হয়েছি,
তখন থেকে আমি জানি না আমার মধ্যে কেমন একটা ভাবনা চলে আসছে, আমার জন্য কেউ যদি কোনো কাজ করে তখন আমার কাছে মনে হয় সে তো আমার ভালো করতে পারছে না, সে তো ভালো মতন করছে না, বা তার মধ্যে কি যোগ্যতা আছে আমার কাজ করার, বরং আমি এই অসুস্থ অবস্থায় যা করব সেটা তার থেকে ভালো হবে, তার থেকে আমার যোগ্যতা বেশি। বুঝতে পারলেন? মানে প্লাটিনা পেশেন্ট হয়ে গেছে, যখন কোনো পেশেন্ট প্লাটিনা হয়ে যায় তখন তার জন্য যে কাজ করে তার মনে হয় যে ধর এই কি কাজ করে, এতে তো আমি ভালো কাজ করতে পারি, তার কি যোগ্যতা আছে, তার কি কোয়ালিটি আছে যে আমার সে কাজ করে। হ্যাঁ, আমার কাজ করার যোগ্যতা তার নাই, বরং আমি অসুস্থ অবস্থায় যে কাজটা করবো তার থেকে ভালো করব। এরকম একটা ভাবনা কিন্তু এক শ্রেণীর প্লাটিনার পেশেন্টের মধ্যে চলে আসে। তো এখানে হটিনেসটা কি? এটাকে আমি প্লাটিনা বললাম, তাহলে প্লাটিনা বললে আমরা বলছি যে সব প্লাটিনার মধ্যে হটিনেস থাকে, তাহলে এই জায়গার হটিনেসটা কোথায়? এই হটিনেসটাই হলো এই পেশেন্ট জানে, মানে পেশেন্ট বলতে যে আমি জানি আমার মধ্যে কমতি আছে, আমি জানছি যে আমার মধ্যে কমতি আছে, আমার মধ্যে কিছু কোয়ালিটি বা কিছু ক্যাপাসিটি বা কিছু নলেজ বা যাই হোক সামথিং কিছু কমতি আছে, কিন্তু আমি তা মানতে নারাজ। আমার মধ্যে কমতি আছে, আমি মানতে নারাজ। এখন আমাকে কেউ যদি বলে দেখো তোমাকে এই কাজটা এইভাবে করতে হবে, বা তোমার কাজটা এরকম করলে এরকম এরকম হবে, ঠিক হবে, তখন আমি হটি হয়ে যাই। তখন আমার কাছে মনে হয় না আমি কেন তার কথা শুনবো, আমি কেন তার কথায় মাথা নত করব, আমি কেন তার কথায় মাথা নিচু করব। ঠিক আছে? তখন এ কথা, বা কেউ আমাকে বলছে যে, মানে কেউ আমাকে বলতেছে যে দেখো তুমি অসুস্থ হয়েছো, কারণ হলো তুমি গতকালকে এক গাদা চিপস খাইছো, অনেক ভাজা পোড়া খাইছো, এই কারণে তুমি অসুস্থ হয়েছো, তোমার পেট খারাপ হয়েছে, তোমার এই বদহজম ডায়রিয়া বা তোমার এই বমি, এটা এই কারণে হয়েছে। কিন্তু আমি প্লাটিনা, আমার মাথার ভিতরে এটা অ্যাকসেপ্ট করছে না, আমি সামনের জনকে একদমই ডিনাই করে দিই, আর ডিনাই করে দিয়ে বলবো যে না আমি ভাজা পোড়া খায় হয়নি। ভাজা পোড়া খায় কি কেউ অসুস্থ হয় নাকি? আজীবন সারা জীবন আমি ভাজা পোড়া খেলাম, সকাল বিকাল সবসময় ভাজা পোড়ার উপরে আছি, কখনো তো এরকম হয়নি। আমাকে কি পাগল পাইছো? আমাকে পাগল পাগলা মনে হয় যে একটা সিঙ্গারা খাইছে আর আমার ডায়রিয়া শুরু হয়ে গেল? দেখেন, রুগী কিন্তু মুখে মুখে বলছে, এই মুখে মুখে বলাটাই তার মধ্যে হটিনেস, কিন্তু ভিতরে ভিতরে সে মানছে যে হ্যাঁ এরকমটা হতে পারে, কালকের সিঙ্গারাটাতে তো একটু গন্ধ লেগেছিল, বাসি ছিল, বা একটু পোড়া ছিল, সেটা ভিতরে ভিতরে মানছে, কিন্তু একদম মুখে একদম পুরা তার হটিনেসের কারণে সে উড়াই দিচ্ছে, সে সেটাকে শো করছে না। কারণ কি? কারণ সে যদি সেটা শো করে বা সেটা স্বীকার করে নেয় যে না সিঙ্গারাটা খেয়ে তার এই অবস্থা হয়েছে, তাহলে কি সে অন্যের নজরে ছোট হয়ে যাবে, সে ছোট হয়ে যাবে, সে শরম পাবে। তার এই ছোট হয়ে যাওয়া, তার এই শরম পাওয়াটা লুকানোর জন্য সে হটিনেস দেখে, না 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 হতে পারে না, সে মুখে মুখে বলবে যে না এরকম কিছু হয়নি, আমি জানি এটা হবে না, কিন্তু ভিতরে ভিতরে সে দেখে না সেটা তো ঠিক। ঠিক আছে? তো আমরা এই গত 2 দিন ধরে যে কেস দেখলাম, এই দুই পার্সনের ভালো করে এই আজকের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, প্লাটিনা আপনার চোখ বন্ধ করে দিতে পারবেন। হ্যাঁ, আপনাদেরকে অন্য কিছু চিন্তা করতে হবে না। এই দুই পার্সনের বা প্লাটিনা ব্যক্তিদের মাথার মধ্যে একটা বীজ ঢুকানো থাকে, বীজ বুঝেন তো? আমরা সিড সিড যেটাকে বলি, ধানের বীজ, গমের বীজ, আপেলের বীজ, আঙ্গুরের বীজ, যে বীজটা গাছ হয়, তো এরকম একটা বীজ বপন করা থাকে এই প্লাটিনা পেশেন্ট গুলার মধ্যে, যে ওষুধ ওষুধ খাওয়া ভালো না, ওষুধগুলা যেগুলা খাওয়া হয় সেগুলা ভালো না, ওষুধ খাওয়াটা ভালো বিষয় না। এই বীজটা প্লাটিনা পেশেন্টের মাথার মধ্যে বপন করা থাকে, মাথার মধ্যে ঢুকানো থাকে। এগুলো, এই বীজটা কে বপন করে, তারা এটা কোত্থেকে শেখে?
তারা এগুলা শেখে তার বাবা মায়ের কাছ থেকে, তার দাদার কাছ থেকে, তার দাদির কাছ থেকে, নানার কাছ থেকে, নানির কাছে, বুজুর্গ ব্যক্তির কাছ থেকে। এগুলো শেখে তারা তার বাড়ি থেকে, বাসায় তার সাথে যারা থাকে, তার ঘরের যে বাসিন্দা থাকে তাদের কাছ থেকে শেখে। যারা আজ পর্যন্ত এই কথাগুলো মেনে চলেছে, এই কথাগুলো মেনে চলেছে যে যখন অসুখ হয় তখন ডাক্তারের কাছে যত কম যাওয়া যায় ততই ভালো, না যাওয়াই উত্তম, ওষুধ না খাওয়াই ভালো, ওষুধ হলো হার্মফুল, ক্ষতিকর, পয়জনাস, বিষ। এর থেকে ভালো কারো যদি কোনো সমস্যা হয়, কোনো কষ্ট হয়, কোনো অসুখ হয়, তাহলে এমন কিছু করো, যেমন ঘরোয়া যে টোটকা টাইপের কিছু থাকে সেগুলা করো, যেমন এই লেবু পানি খাওয়া, আদার রস খাওয়া, জাউন খাওয়া, এরকম কিছু করো। এই বিষয়গুলো পেশেন্ট তাদের মাথার মধ্যে ঢুকায় নেয়। প্লাটিনা পেশেন্টরা তার মাথার মধ্যে ঢুকায় নেয়, যেগুলো বাই বর্ন প্লাটিনা সেগুলো তো ঢুকায় নেয় এইভাবেই। এই বিষয়গুলা এই হটিনেসের সাথে, হটি আমাদের যে রুব্রিক্স আছে হটি, এই হটির সাথে রিলেটেড। কিভাবে সেগুলো আলোচনা আসছি। এরপরে আমি যেটা বললাম অ্যারোগেন্স, অ্যারোগেন্স আর হটির মধ্যে বললাম অ্যারোগেন্স কি। ধরুন আমি একজন ডাক্তার, ডাক্তার কি না তাই না, এখন আমি পেশেন্টকে বললাম যে আপনার বাবা, আপনার দাদা সহ বাসার যে মুরব্বীরা আছে তাদের জামানায় তো চিকিৎসা শাস্ত্র এরকম ডেভেলপ করেনি, অত অ্যাডভান্স ছিল না। আমরা তো ধরেন ছোটবেলায় আপনাদের যারা সিনিয়র আছেন তাদের অভিজ্ঞতা আছে, তার জ্বর হলে কি মিক্সচার দিত তাই না, জোলাপ দিত, এগুলা আমরা ছোটবেলায় খেয়েছি। তো সেই জামানায় মেডিকেল সায়েন্স তো ডেভেলপ হলো কত 2000 সালের পরে, মূল ডেভেলপটা হলো তাই না, তার আগে তো রুম ডেভেলপ ছিল না। তো আমি আপনি বললেন, আমি বললাম যে আপনার মুরব্বীদের জামানায় চিকিৎসা শাস্ত্র তো অ্যাডভান্স ছিল না, সে সময় তো তারা ঘরোলু ঘরে যে ট্রিটমেন্ট পদ্ধতি আছে সেগুলো করতো। হ্যাঁ, এখন তো মডার্ন যুগ, মেডিসিন অনেক অ্যাডভান্স হয়েছে, টেকনোলজি অনেক আপডেট হয়েছে, প্যাথোলজি অনেক ডেভেলপ হয়েছে, আর মানে পঞ্চম প্রজন্মের, সপ্তম প্রজন্মের ট্রিটমেন্ট পদ্ধতি এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে ট্রিটমেন্ট পদ্ধতি এসেছে। তাহলে আপনারা কেন, মানে আপনি কেন সেই প্রাগ ঐতিহাসিক জিনিস মেনে নিয়ে কেন চলছেন? আপনি সেই জিনিসগুলোকে কেন অ্যাকসেপ্ট করে লাইফ চালাচ্ছেন? এরকম কোশ্চিন যদি পেশেন্টকে করা হয়, এবার দেখবেন যে এই পেশেন্টের মধ্যে অ্যারোগেন্স ভাব ফুটে উঠবে। সে ডাইরেক্ট বলবে কেন মানবো না? যদি আমার বাপ মা, দাদা দাদি বা পরদাদা এই বিষয়গুলো মানতে পারে, তাহলে আমি কেন মানতে পারবো না? আমি কেন মানতে পারবো না? আমাকে কেন মডার্ন ইয়েতে যেতে হবে? এটাই হলো তার অ্যারোগেন্স, এই ভাবনাটাই হলো তার অ্যারোগেন্স। তারা যা মানতো, মানে দাদা দাদি বা পরদাদা পূর্বপুরুষ যা মানতো সেটাই ঠিক, বরং আপনি যা বলছেন সেটাই আলাদা, সেটা আপনি ভিন্ন কিছু একটা বলছেন। যদি তাদের জিনিস দিয়ে কিছু না হয় তখন পরেরটা পরে দেখা যাবে, কিন্তু আমাকে আগে তার জিনিসটা মানতে হবে। এটা হলো প্রথম প্লাটিনার অ্যারোগেন্স। অ্যারোগেন্স ভাবনাটা হচ্ছে এটা। শুরুর দিকে প্লাটিনা, শুরুর প্রথম প্লাটিনা যখন আপনার কাছে আসবে, প্রথম পেশেন্টটা কাছ থেকে আপনি যদি এরকম কোশ্চিন করেন, আপনি প্লাটিনার পেশেন্টের কাছে এই অ্যারোগেন্সটাই দেখতে পাবেন। এখন সে হটি হটি মনে হলেও যদি সে ঠিক না হয় তারপরেও সে ঠিক দেখাবে। তো প্ল্যাটিনার হটিনেস কি দেখুন, প্রতিবার তো তার হিসাব অনুযায়ী কাজ করবে, হ্যাঁ, মানে কাজ হবে না। মনে করুন যে আগে সে অসুস্থ হতো, তখন দেখা যাচ্ছে যে আদা চা খাচ্ছে, তুলসী রস দিয়ে মধু খাচ্ছে, বা একটু রেস্ট নিল, গরম পানিতে লবণ দিয়ে একটু গার্গিল করলো, করে কাজ করছে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে সবসময় যে কাজ করবে এটা তো না।
যেমন ধরেন যে এই করোনার মধ্যে দেখেন, এটা এই উদাহরণটা আপনাদের জন্য খুব ভালো লাগবে, কারণ আপনারা যারা করোনার মধ্যে পেশেন্ট দেখেছেন তারা এরকম অনেক পেশেন্ট পেয়েছেন কিন্তু প্লাটিনা দেননি, অন্য কিছু দিয়েছেন। তো করোনার সময় এই পেশেন্ট গুলা, এই প্লাটিনার পেশেন্ট গুলা, এরা ডাক্তারের কাছে যেতে চাইতো না, এরা ঘরোয়া চিকিৎসা করতো। তারা ওষুধ, মানে যে প্রিভেন্টিভ বিভিন্ন ওষুধ গুলা ছিল তখন পাওয়া যাচ্ছিল, ওরা খাবে না। ইভেন দেন দেখা যাচ্ছে যে অ্যালোপ্যাথি ডাক্তার বা হু যেগুলা প্রেসক্রাইব করেছে সেগুলাও তারা নিচ্ছিল না। তারা কি করছিল, বিভিন্ন ধরনের জড়িবুটি খাচ্ছিল, মানে বাইরে গেলে ফিরে এসে গার্গিল করা, বিছানায় তারপরে চুপচাপ শুয়ে থাকা, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে একটু খারাপ লাগা শুরু হলে একবার চিটপাটাং হয়ে শুয়ে থাকা, রেস্ট নেওয়া, তারপরে দেখা যাচ্ছে কিছু রেসিপি শিখে সেগুলাকে বেটে মুখে টুকে লাগানো, গ্রিন টি রেগুলার খাওয়া, তাই না, গরম পানিতে ভাপ দেওয়া, তুলসী পাতা চা খাওয়া, তারপরে যে স্টিম ভাব যেটা বললাম একটু ওইটা নেওয়া, এরকম অনেক কিছুই করতো। তো ঘটনা হচ্ছে তারা এমন কেন করতো? কারণ ওই একটাই, যে তাদের মাথার মধ্যে, প্লাটিনা পেশেন্টের মাথার মধ্যে ওই বীজটা বপন করা আছে যে অ্যালোপ্যাথি চিকিৎসা খারাপ, অ্যালোপ্যাথি মেডিসিন খারাপ, এই জন্য অ্যালোপ্যাথি খাওয়া যাবে না। হ্যাঁ, এগুলো হচ্ছে এক ধরনের স্টুপিডিটি। এরা স্টুপিড, স্টুপিড না, আরে বাবা, অ্যালোপ্যাথি ওষুধ মিলিয়ন মিলিয়ন মানুষ খায়, খাই কিনা? আমাদের হোমিওপ্যাথি কত খায়? আমরা গলাবাজি করি, বলি যে 60% খায়, কিন্তু 60% শুধুমাত্র হোমিওপ্যাথি খায়, সেটা ভাবনার আছে। তো যাক, আমরা সেটা সেই তর্কে যাচ্ছি না। ইন জেনারেল, ইউনিভার্সালি মিলিয়ন মিলিয়ন মানুষ খাচ্ছে, তাদের কাজ হচ্ছে, আপনি খান, আপনারও কাজ হবে। আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? আপনি রোগীকেও যদি বলেন যে আপনার কি প্রবলেম হচ্ছে, সে বলবে যে ওষুধ কি করবে। আপনি রুগীকে বললেন যে হাজার হাজার মানুষ খাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে, মিলিয়ন মিলিয়ন মানুষ খাচ্ছে, তাদের প্রবলেম হচ্ছে না, আপনার কি প্রবলেম সেটা বলেন তো। আপনি যদি এইভাবে কথা বলেন, অনেক ফ্রেন্ডলি এদের সাথে কথা বলতে হয়। তো রুগী বলবে যে ওষুধ কি করবে ডাক্তার সাহেব, আমার বাপ খায়নি, আমার দাদা খায়নি, তার বাপ খায়নি, আমি খামাখা এগুলার মধ্যে কেন খেতে যাব, আমি কেন খামাখা এগুলার মধ্যে আটকে যাব। পেশেন্ট বলে যে আমি ওষুধ প্রথমে খাই না, তবে আমি তখনই ওষুধ খাই যখন অন্য, এটা আরেক শ্রেণীর কথা বলতেছি, আমি তখনই ওষুধ খাই যখন অন্য কিছু দিয়ে কিছুই হচ্ছে না। এইটাই হলো প্লাটিনার হটিনেস। আমরা ডেলিউশন হেল্প কলিং ফর নিই সেটা রুগীর ভাষ্য ধরে, কিন্তু আমি তো আপনাদের ভাষ্য শেখাচ্ছি না, রুগীর ভাবনাটা দেখাচ্ছি। তাহলে বুঝতে পারছেন, সব কিছু হবে হলো না যখন দেন খাই, এলোপ্যাথি খাই, এটা হলো হটিনেস। সে জানে যে তাকে আলটিমেটলি ডাক্তারের কাছে যেতেই হবে, কিন্তু সে ডাক্তারের কাছে যাবে না, যে কোনো ভাবেই হোক তাকে ডাক্তারকে অ্যাভয়েড করাই লাগবে। সুতরাং ডাক্তারকে অ্যাভয়েড করা হলো প্লাটিনার প্রবলেম। এটা কিন্তু প্লাটিনার একটা প্রবলেম, ডাক্তারকে অ্যাভয়েড করা, মেডিসিন অ্যাভয়েড করা, মেডিসিন অ্যাভয়েড করা, এটা প্লাটিনার ক্ষেত্রে ম্যান্ডেটরি। হ্যাঁ, এটা ঠিক, হোমিওপ্যাথি সে নিতে পারে, হোমিওপ্যাথিতে সে আসতে পারে, অ্যালোপ্যাথি কিন্তু সে অ্যাভয়েড করবে এবং চেষ্টা চালিয়ে যাবে, সে হোমিওপ্যাথি নিতে আসবে। পেশেন্ট এসে বলে যে ডাক্তার সাহেব আমার হোমিওপ্যাথিতে সমস্যা নাই, কিন্তু আমি অন্য ওষুধ খাবো না ডাক্তার সাহেব, আমি আপনার কাছে আসছি, হোমিওপ্যাথি ন্যাচারোপ্যাথি সে যাবে, কিন্তু আমি অন্য ওষুধ খাবো না, মানে অ্যালোপ্যাথি ওষুধ খাবো না। এইরকম কথা যদি বলে তাহলে ধরেই নেন আপনার ওই সামনের চেয়ারে যে বসে আছে সে প্লাটিনার পেশেন্ট। কত ইজি, আপনি তার গল্প শুনেন আর অন্য গল্প শুনেন, প্লাটিনা দিবেন। তবে এই রকম কথা বলা পেশেন্ট যদি আপনার সামনে আসে, তাহলে আপনি অবশ্যই পেশেন্টকে লিখে নেন, আপনি অবশ্যই পেশেন্টকে এই প্রশ্নটা করবেন, আপনি কি অন্য কোনো ওষুধ খেয়েছেন, আপনি কি আর কোনো ওষুধ খেয়েছেন, বা আর কি কোনো ট্রিটমেন্ট নিয়েছেন? এ কথা জিজ্ঞাসা করা মাত্রই প্লাটিনা বলবে যে ডাক্তার সাহেব খুব প্রয়োজন যখন পড়ে তখনই আমি শুধুমাত্র ওষুধ খাই,
ম্যাক্সিমাম এই কথাটা বলে যে খুবই আর পারছি না, অগত্যা আমি ওষুধ খাই, এরকম কথা বললেও কিন্তু আপনি একটা সাইন পেয়ে গেলেন যে পেশেন্টটা মনে হয় প্লাটিনার দিকে যাচ্ছে, প্লাটিনা হতে পারে। তো প্লাটিনা পেশেন্টের এরকম মেন্টাল স্টেটে কি হয়, কেন তার মধ্যে এই চিন্তাটা আসা শুরু করে যে তার পূর্বপুরুষরা যা ভাবতো, যা করতো, সেই স্টেটে সে থাকতে চায়, সেই কাজটাই সে করতে চায়, এরকমটা কেন? তো এইটুক বলার আগে আমি একটু বলে নিতে চাই যে স্টেট, আমি স্টেট বলতেছি, স্টেট কি? স্টেট আর সিমটম। স্টেট, মেন্টাল স্টেট বা পেশেন্টের স্টেট আর সিমটমের মধ্যে পার্থক্যটা কি আমরা কি জানি? সিমটমটা কি, মেন্টাল সিমটমটা কি বলেন দেখি একজন, কুইক কুইক। কেউ জানি না? মেন্টাল সিমটম মানসিক লক্ষণ। হ্যাঁ, আর স্টেট? স্টেট হলো একটা পর্যায়, পরিস্থিতি, একটা পর্যায়ে। আচ্ছা, আপনি বুঝেছেন, ভালো। আমি আমি একটু ইজি করে বলে দিই, তাহলে আপনাদের জন্য আর একটু সোজা হবে। হ্যাঁ, জি সিয়াম। মেন্টাল স্টেটটা হলো একটা নির্দিষ্ট কারণে তৈরি হওয়া মানসিক অবস্থা। আচ্ছা, অবস্থার মধ্যে অনেকগুলো মেন্টাল সিমটম থাকতে পারে একসাথে, অথবা একটা মেন্টাল থাকতে পারে। মানে মানসিক অবস্থায় একটাই হতে পারে। আচ্ছা, একটা মানসিক লক্ষণ নিয়ে একটাই মানসিক অবস্থা তৈরি হতে পারে, আচ্ছা, ঠিক আছে। অথবা তার ভিতরে আরো অনেকগুলো মানসিক লক্ষণ মিলিয়ে একটা অবস্থা তৈরি হতে পারে। আচ্ছা, ঠিক আছে, এই ধন্যবাদ। স্পেসিফিক সিচুয়েশনের উপর বেস্ট করে। ঠিক আছে, আমি একটু বলি। স্টেট হলো, মেন্টাল স্টেট, স্টেট হলো আমার মাথায় তৈরি করে ফেলা। আমরা মাথায়, আজকে একটু অন্যভাবে বলছি, আমার মাথায় তৈরি করে ফেলা কোনো একটা বিষয়, কোনো ঘটনা, কোনো সিচুয়েশন, কোনো কিছু একটা, যেটা আমার মাথায় তৈরি করে ফেলা, এবং ওটাকে মাথা থেকে বাইর করে না ফেলা, ওটাকে ছেড়ে না দেওয়া, ওটার মধ্যেই রাখা, এবং ওই অবস্থাতেই কন্টিনিউ করা, ওটাই হলো আমরা তখন ওটাকে বলি যে মেন্টাল স্টেট। আর সিমটম হচ্ছে শেষ হয়ে যায়, সিমটম দেখা দিল, ওষুধ দিলেন বা না দিলেন, ওটা কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু স্টেট, স্টেটে যে ধারণাটা তৈরি করে নিয়েছে, খুব ভালোভাবে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন, স্টেটে যে একটা ধারণা তৈরি হয়ে নিয়েছে, সেটা ওই জিনিসটাকে সে মাথার মধ্যে রেখে দিয়েছে, ওই মাথা থেকে ওটা আর চলে যেতে চায় না। আমরা কিন্তু এটার চিকিৎসা করি, ওই ধারণাটার চিকিৎসা করি। আমি বুঝাতে পারলাম? আচ্ছা, একটু উদাহরণ দিই, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। একটা পেশেন্ট যখন অসুস্থ হয়ে গেছে, ধরে নেন একটা পেশেন্ট অসুস্থ হয়েছে, তো তার মাথার মধ্যে একটা কনসেপ্ট তৈরি হলো, একটা ভাবনা আসলো যে আমাকে আমার ফ্যামিলি মেম্বাররা কেউ পছন্দ করে না, কেউ আমাকে ভালোবাসে না। এই জিনিসটা তার মাথার মধ্যে তৈরি হয়ে গেছে, এই জিনিসটা তার মাথার মধ্যে একটা স্টেট তৈরি করে ফেলেছে। তো এই স্টেট তার মনের মধ্যে খুব কষ্ট দিতে থাকে, এই কষ্ট তাকে অসুস্থ করেই তুলতে থাকে, করেই তুলতে থাকে। এখন আপনার কাছে আসছে, দেখা যাচ্ছে সে পেশেন্ট, তার মাথা ব্যথা হচ্ছে ওই স্টেট থেকে, তার ফিজিক্যাল সিমটম হলো, তার লক্ষণ হলো যে তার মাথা ব্যথা। এখন আপনার কাছে আসলো, আপনি তাকে মেন্টাল স্টেটের ওষুধ দিলেন না, আপনি তাকে তার অসুখের ওষুধ দিয়ে দিলেন, তার সিমটম দেখে ওষুধ দিয়ে দিলেন, বা সে ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছে মাথা ব্যথা নিয়ে, অ্যালোপ্যাথি ডাক্তার তাকে মাথা ব্যথার মাইগ্রেনের ওষুধ দিয়ে দিয়েছে, মাথা ব্যথা তো ভালো হয়ে গেছে। আবার কিছুদিন পরে তার মাথা ব্যথাটা ফিরে আসছে, তার ওষুধ খাওয়া শেষ, মাথা ব্যথা ফিরে আসছে, কিন্তু ওই যে সে মাথার মধ্যে ক্যারি করে রেখেছে আমার ফ্যামিলি মেম্বাররা কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে পছন্দ করে না, এই ধারণাটা তো আপনার ওষুধ বলেন আর অ্যালোপ্যাথি ওষুধ বলেন, দুটাতে তো যায়নি। ফলে হচ্ছে কি, ওই স্টেটটা, ওই থিঙ্কিংটা, ওই ধারণাটা তাকে কিন্তু আবার তাকে পেরেশান করে, ওকে আবার ঝামেলা তৈরি করে ওর মধ্যে। ফলে হয় কি, আবার অসুখটা চলে আসে। এবার বুঝছেন যে অসুখ কেন বারবার ফিরে আসে? স্টেটটা তো দূর হচ্ছে না। এবার আপনি যখন তাকে তার মেন্টাল স্টেটটা, তার সাথে কথোপকথন করে দেখলেন যে হ্যাঁ, সে তো অ্যাটেনশন চায়, সে তো
ভালোবাসা চাই, কেয়ার চাই, কার্স চাই, এগুলা দেখে আপনি যখন তাকে পালসিটিলা দেখেন, মেন্টাল স্টেটটা বিবেচনা করে এবার তার মেন্টাল স্টেটটা ওখান থেকে চলে গেল, দূরীভূত হয়ে গেল, আপনার পটেন্সি মিলে গেল, মেন্টাল স্টেট চলে গেল। এবার দেখা যায় যে তখন তার মাথা ব্যথাটা আর ফিরে আসছে না, সে বারবার যে অসুস্থ হচ্ছে না, আমি একটা উদাহরণ বললাম, মাথা ব্যথা যে অসুখই হোক, সে অসুখটা আর ফিরে আসছে না। এটা হলো খুব কমন একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট স্টেট এবং ইয়ের মধ্যে। সিয়াম যেটা বললো সেটাও ঠিক আছে, ডক্টর শামসুজ্জোহা যেটা বললেন সেটাও ঠিক আছে, কিন্তু আমি একটু সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে হয়টা কি, মেন্টাল স্টেটটা আমাদের বোঝাটা কেন জরুরি, হ্যাঁ আমাদের কেন সেটা ট্রিটমেন্ট করাটা জরুরি, এটা বোঝানোর জন্য আমি কথাটা বললাম। তাহলে মেন্টাল স্টেট হলো যখন একটা পেশেন্ট কোনো কিছু নিয়ে একটা ধারণা তৈরি করে ফেলে এবং যে ধারণাটা আর ভাঙে না, সেটাই হলো ওই পেশেন্টের মেন্টাল স্টেট, সেটাই আমাদেরকে ধরতে হবে। তো প্লাটিনা পেশেন্টের প্রথম ধারণাটা কি হলো, মেন্টাল স্টেটটা কি হলো, ভাবনাটা কি হলো? প্রথমটা হলো ডাক্তারকে অ্যাভয়েড করো, দ্বিতীয়টা কি মেডিসিন অ্যাভয়েড করো, তৃতীয় কি ন্যাচারাল কিওর করো, কিওরড বাই ন্যাচারালি, তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে ফলো করো ট্রেডিশনাল ট্রিটমেন্ট। ট্রেডিশনাল ট্রিটমেন্ট মানে কি, তার পূর্ব পুরুষ যেগুলা করেছে, মা দাদা পরদাদা যেগুলা করেছে সেগুলাকে ফলো করো। এটা হলো প্লাটিনা পেশেন্টের প্রথম ধারণা, মেন্টাল স্টেটের প্রথম অবস্থা হচ্ছে এইটা, এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। ডাক্তারকে অ্যাভয়েড করো, ডাক্তারের কাছে যেও না। কেন ডাক্তারের কাছে কেন যাবে না? ডাক্তার কি, ডাক্তার কি বলেন তো? ডাক্তার তো শিক্ষিত পারসন, জাননেওয়ালা পারসন, মেডিকেল সায়েন্স সব জানে, পড়ালেখা জাননেওয়ালা পারসন। ডাক্তার কি আপনাকে কষ্ট দেয়? ডাক্তারের কাছে গেলে কি আপনার পকেট থেকে সব টাকা নিয়ে নেয়, নাকি ডাক্তার আপনার কাছে ডাক্তার ডাকাতি করে, নাকি অন্য কিছু? আপনার নজরে ডাক্তার কি? রুগী না স্যার, ডাক্তারের কাছে যে কি লাভ, সে তো ওই কাজই করবে যা সে পড়েছে। ডাক্তারের কাছে তো আর কোনো জাদু নাই, রুগীরা বলে ডাক্তারের কাছে তো আর কোনো জাদু নাই, তাহলে আমার ডাক্তারের কাছে যে লাভটা কি? আপনি তো নিয়ে নেবেন টকিং বিজনেস অমুক তমুক, এইভাবে নিতে হয় না, ভাবনাটা বুঝতে হয় যে কেন সে যেতে চাচ্ছে না, কেন, হোয়াই। ডাক্তারের কাছে যে কি লাভ, সে কি করতে পারে, সে তো ওষুধই দিবে। ওই ব্যক্তির কাছে, প্লাটিনা পার্সনের কাছে ডাক্তার অত ইম্পর্টেন্ট না, আপনার আমার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু প্লাটিনার কাছে ইম্পর্টেন্ট না, এই জন্য সে প্রথমে একটা ডাক্তারকেই করবে। দ্বিতীয়টা হলো সে ওষুধ খেতে চায় না, ডাক্তার সাহেব আমার না ওষুধের কথা শুনলেই মনে হয়, ওই যে প্রথম রুগী বলছিল যে ডাক্তার সাহেব আমার না ওষুধের কথা শুনলেই মনে হয় আমি কেমন জানি ওষুধের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। এলোপ্যাথির কথা শুনলে তো মনে হচ্ছে একবার ধরলে এটা ছাড়া যাবে না। খুব ইম্পর্টেন্ট কথা, ওষুধের উপরে নির্ভরশীল হয়ে পড়বো, ওষুধ খাওয়াটা আমার অভ্যাস হয়ে যাবে। দেখেন এরকম কথা কিন্তু রুগী প্রায় আপনাকে বলে, আপনি অন্য মেডিসিন দিয়ে দেন। আপনি এদেরকে জিজ্ঞাসা করেন যে, আপনি রুগীকে জিজ্ঞাসা এলোপ্যাথি ওষুধ খাচ্ছেন না কেন, খাইতে চান না কেন, রুগী বলবে যে না ডাক্তার সাহেব, ওটা একবার ধরলে ওটা ছাড়া যায় না, ওটা খাইতে খাইতে অভ্যাস হয়ে যায়। আরে বাবা, অভ্যাস কিভাবে হয়ে যাবে? ওষুধ খাবেন ঠিক হয়ে যাবে, অ্যালোপ্যাথি ওষুধ খেলে তো ঠিক হয়ে যায়, জ্বর 7 দিন খেলেও ঠিক হয়ে যায়। ওষুধ খাওয়া বন্ধ করে দেন, ভালো হয়ে গেছেন, ওষুধ খাওয়া বন্ধ করে দেন, বাস ঠিক। এর মধ্যে তার অন্য কোনো ইয়া নাই। আপনার কেউ বলেছে যে ওষুধ খাওয়া, অসুখ ভালো হয়ে গেলে ওষুধ কন্টিনিউ করতে হবে? কিন্তু পেশেন্টের মস্তিষ্কের মধ্যে এটা আটকে গেছে, যে এতক্ষণ যেটা স্টেটের কথা বলতেছিলাম, এটাও মস্তিষ্কের মধ্যে আটকে গেছে। কারণ এলোপ্যাথি ওষুধ খাওয়া শেষ শুরু করলে ওটা শেষ হয় না। এলোপ্যাথি ওষুধ, রুগী বলে এলোপ্যাথি ওষুধ দিয়ে এখন পর্যন্ত কেউ কি ঠিক হয়েছে? দেন কি কথা বলে, ও কতটা অ্যারোগেন্ট, কতটা হর্টি। আপনি ডাক্তার, আপনার মনে হবে বাহ খুব ভালো বলছে, আপনি বগল বাজাবেন, কিন্তু বিষয়টা তা না। সে ডাক্তার সম্প্রদায়কে গালি দিল। রুগী বলে যে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে আজ পর্যন্ত কেউ কি ঠিক হয়েছে? এটাও লিখে নেন, আজ পর্যন্ত কেউ কি অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে ঠিক হয়েছে? এটাও প্লাটিনার একটা ল্যাঙ্গুয়েজ। অ্যালোপ্যাথি খেয়ে আজ পর্যন্ত কেউ কি ঠিক হয়েছে, সে এমন ভাবে বলবে ভাবটা সে অ্যালোপ্যাথির উপর রিসার্চ করেছে, পিএইচডি ডিগ্রি অর্জন করে ফেলেছে। তার এই অ্যাটিটিউডটা হলো অ্যারোগেন্স। সে তার ভাবটা সে সত্য সবই জানে এবং সে ওটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে।
এখান থেকে আপনারা অ্যারোগেন্সের গন্ধটা পাবেন। প্লাটিনার তৃতীয় বিষয় যেটা হলো কি বললাম, ন্যাচারালি তাকে ঠিক হতে হবে। আমাদের কাশ্মীর আপা যা কিছু করতে হবে ন্যাচারাল। আমিও গেলাম, আমাকে বাড়ি ভাই আর কাশ্মীর আপা অসংখ্য ধন্যবাদ, তারা ন্যাচারালি আমাকে কিওর করলেন। যাক, প্লাটিনা তাদেরকে খেতে বলতেছি না। ন্যাচারালটা কি, হোয়াট ইজ ন্যাচারাল? রুগী এসে কি বলে জানেন? রুগী এসে বলে যে আমি প্রথম যে কাজটা করে আমার কিছু হয়েছে, আমি একদম একবারে চিটপাটাং হয়ে শুয়ে লম্বা হয়ে একটা রেস্ট দিয়ে, লাইট টাইট বন্ধ করে রেস্ট, কেউ ডিস্টার্ব করা যাবে না, আপনি দিয়ে দিবেন নার্স ভূমিকা হবে না, তার ভাবনাটা বুঝে আপনাকে দিতে হবে। আমার প্রথম কাজ আমি রেস্ট নিই, শুয়ে পড়ি, দুর্বল ভাব দেখলে আমি অফিস থেকে 2 দিন ছুটি নিয়ে একদম টানা রেস্ট নিই। এটা হলো প্লাটিনার প্রথম কাজ। নার্স ভূমিকার সাথে গুলায় ফেললে হবে না, ভাবনা বুঝেন। রুগী বলছে হ্যাঁ আমার বাবাকে দেখেছি, আমার বাবা যখন অসুস্থ হতেন বা এমন কিছু হয়েছে, বা বলে যে আমার দাদাকে দেখেছি যে তার কিছু হলে গরম পানিতে হলুদ গরম পানিতে দিয়ে বা মধু তুলসী খেয়ে একবার 1 গ্লাস খেয়ে রেস্ট নিত। আরো কিছু মানে জড়িবুটি দিয়ে একটা রেসিপি বানায় 1 গ্লাস খায় একদম রেস্ট নিত। এইভাবে 2 দিন করলেই সে ঠিক হয়ে যেত। এরকম করলে ডাক্তার সাহেব আমিও উন্নতি পাই, আমারও আরাম হয়। এভাবে আমি আরো 2-3 দিন কন্টিনিউ করি, তারপরে দেখা যাচ্ছে যে 50% উন্নতি হলো। কিন্তু বাকি 50% থেকে তো আমি বের হতে পারি না। এই কারণে আমি ডাক্তারের কাছে আসছি, বা এই কারণে আমি আপনার কাছে আসছি। তাহলে সে কি করলো? এই পারসন একটা ট্রেডিশনাল ওয়ে অ্যাপ্লাই করলো। ট্রেডিশনাল কাকে বলে? হোয়াট ইজ ট্রেডিশনাল? ট্রেডিশনাল মানে কি বলেন দেখি? ট্রেডিশনাল মানে হচ্ছে বাপ দাদা ফ্যামিলির বুজুর্গ ব্যক্তিরা ট্রেডিশনালি চলে আসছে। আমি ট্রেডিশনালের আগে পড়াইছিলাম, বাপ যা করেছে, দাদা যা করেছে, বাপ তা করেছে, এখন আমি তা করতেছি। আমি বলে না যে আমি বুনিয়াদি ব্যবসায়ী। বুনিয়াদি মানে কি? বাপ দাদা 14 পুরুষের ব্যবসা। জি ডক্টর শান্ত, এটা কি আমরা প্রেজুডিস বলতে পারি না? হ্যাঁ প্রেজুডিস। ডেফিনেটলি বলি, আমার আলোচনায় আছে। প্রেজুডাইস তো বটেই, প্রেজুডাইস ট্র্যাডিশনাল। আমি এগুলাকে এমন মানে ভেঙে আপনাদেরকে বুঝাবো, যারা একদমই বলেন যে না স্যার কি পড়ান বুঝি না, তারাও যাতে কথা বলতে না পারে। মূল কথা হলো, বুঝতে গেলে আপনাকে প্রথমে ভালোবাসা তৈরি করতে হবে। একটা মেয়ে দেখতে সুন্দর না, তারপরেও তার সাথে হাজবেন্ড কি করে ঘর করছে? কারণ তার প্রতি একটা ভালোবাসা তৈরি করে নিয়েছে। তো আমরাও একটা ফ্যামিলি, আগে ভালোবাসা তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে দেখবেন যে এমনি তখন প্রত্যেকটা কথাই ভালো লাগবে, আমার একটা হাসিও আপনার দেখতে ভালো লাগবে। তো এই ভালোবাসাটা তৈরি হতে হবে, যে ক্ষেত্রে হোক। আপনার ফ্যামিলি চালাবেন সেখানেও করতে হয়। তো যাক, ট্রেডিশনাল মানে কি বললাম? ট্রেডিশনাল হলো বাপ দাদা পূর্বপুরুষের যে ধারা সেটা মেনটেন করা। তো প্ল্যাটিনা সেগুলো প্রথমে করবে। তার মাথায় এটা আসে যে হ্যাঁ ডাক্তার সাহেব, আমার মা যখন অসুস্থ, আমি মাকে দেখতাম ছোটবেলায়, সে পিরিয়ডের জন্য অনেক ব্যথা হতো, পিরিয়ডের সময় অনেক ব্যথা হতো, তখন সে গরম সেঁক দিত। হ্যাঁ, তখন সে হলুদ পানি খেত, হলুদের পানি খাইতো, তার অনেক ব্লিডিং হতো, ব্লিডিং এর জন্য হলুদ পানি খেত, খেলে তার কমে যেত। তো এখন আমিও এটা করি, আমার ব্লিডিং বেশি হলে আমিও একটু হলুদ পানি খাই। আমি এটুকুই জানি যে এটা করলে এরকম হয়। এইগুলো হলো ট্র্যাডিশনাল বিষয় আর কি। হ্যাঁ, তো এই পর্যন্ত রাখি, আরো আলোচনা আছে। আমরা আগামীকালকে ডক্টর জহর স্যার কিছু রিসার্চ নিয়ে আলোচনা করব।